প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্র শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মর্তজা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, জনদুর্ভোগ শেষে যান চলাচল শুরু, ধর্মঘট প্রত্যাহার, আইনানুগ সহযোগিতার আশ্বাস। বাংলাদেশ প্রতিদিন, জঙ্গিবাদ থেকে ফিরলে পুনর্বাসন। আমাদের সময়, পরিবহন খাত চলে রাজনৈতিক প্রভাবে। সকালের খবর, স্বাধীন বাংলার পতাকা ওড়ানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যায় যায় দিন, নৌমন্ত্রীর উপর খেপেছেন আওয়ামী লীগের অনেক নেতা। আলোকিত বাংলাদেশ, শতভাগ কাজ না করেই সমাপ্ত 125 প্রকল্প, আইইএমই বিভাগের প্রতিবেদন। আমাদের অর্থনীতি, টানা 33 ঘন্টা ভোগান্তির পর ধর্মঘট প্রত্যাহার, গাবতলীতে পুলিশ পরিবহন শ্রমিক সংঘর্ষে নিহত 2, আহত অর্ধশত। দৈনিক দিনকাল, অবশেষে যান চলাচল শুরু। দৈনিক সংগ্রাম, কংগ্রেসের প্রথম ভাষণ, অভিবাসন প্রশ্নে সুর নরম করলেন ট্রাম্প। দ্য ইন্ডিপেন্ডেন্ট, ট্রান্সপোর্ট সেক্টর, পলিটিক্যাল লিডার্স কল দ্য শটস। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, রেমিটেন্স ড্রপ by 17% in 8 months. Our time, buses back on the streets as transport workers lift nationwide strike. শিরোনামগুলো দেখলাম সংবাদপত্রের। আজ আসলে একাধিক সংবাদ শিরোনাম একটি বিষয়কে ঘিরেই, সেটি হচ্ছে গত 33 ঘন্টার সড়ক পরিবহন ধর্মঘট, যেটিকে নৈরাজ্য বলেই উল্লেখ করা হয়েছে বেশিরভাগ সংবাদপত্রে। সেটি প্রত্যাহার করা হয়েছে অবশেষে, কিন্তু এর আগে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সংঘর্ষ হয়েছে, ভোগান্তি হয়েছে, সেই বিষয়গুলো আজও সংবাদ শিরোনামে রয়েছে। এর কয়েকটি দিক আছে। এই ধর্মঘটটির কয়েকটি দিকের মধ্যে একটি দিক যেটি শ্রমিক শ্রেণীর যারা মানুষ, আপামর মানুষ, বাংলাদেশের অধিকাংশ মানুষই তো এই শ্রেণীর, কেউ পরিবহন সেক্টরে, কেউ অন্যান্য সেক্টরে যারা কর্মজীবী, এই মানুষগুলোকে একটি জিনিস বোঝা দরকার যে গণমাধ্যম কখনোই, মানে যাবৎকালের বাংলাদেশে গণমাধ্যম কখনোই শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রামে অবস্থান নেয়নি। সব আন্দোলন সংগ্রামে গণমাধ্যম সবসময় শ্রমিক শ্রেণীর মেহনতি মানুষের সঙ্গে থেকেছে। এই যে এবারের যে ধর্মঘটটি হলো, এই ধর্মঘটটির সময় লক্ষ্য করে দেখেন, এবারের ধর্মঘটটির সময় এই শ্রমিক শ্রেণী মনে করে নিল যে গণমাধ্যম তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। এটি কেন মনে করলো? কারণটা কি? এখানে ঘটনাটা কি ঘটে গেল? শ্রমিক শ্রেণীর প্রতিনিধি, শ্রমিক শ্রেণী কারা? আমাদেরই তো মানুষ, এরা তো বাংলাদেশেরই মানুষ। শ্রমিক শ্রেণীর যারা মানুষ, তারা তাদের একটা বড় অংশ অত্যন্ত মানবেতর জীবনযাপন করেন, তাদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি আছে আমাদের। এই সেক্টরে যে কোটি কোটি টাকার চাঁদাবাজি, মাস্তানি, এর সঙ্গে কিন্তু সাধারণ শ্রমিক যারা, সেই শ্রমিকদের তেমন কোনো সম্পর্ক নাই। এইখানে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চাঁদাবাজি, সেই চাঁদাবাজির ভাগ কিন্তু পান অল্প কিছু রাজনীতিবিদ, প্রশাসনের লোকজন, পুলিশ থেকে শুরু করে অন্যান্যরা। তো সেরকম একটি জায়গাতে শ্রমিক শ্রেণীকে কাজে লাগিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে যে সুবিধাটি, যে আন্দোলনটি করানো হলো, এই আন্দোলনটি বাংলাদেশের কয়েকটি কারণে খুব তাৎপর্যপূর্ণ। এই কারণে যে আন্দোলনটি, প্রথমেই যদি আসি যে কি কারণে হলো আন্দোলন, তারেক মাসুদ এবং মিশুক মুনীরের হত্যাকাণ্ডের পরবর্তীতে মামলার রায় এবং সেই রায়ে 14 বছরের সাজা, এটি নিয়ে এক ধরনের আলোচনা করা যেতে পারে। তাদের যদি মনে হয়ে থাকে যে বিচারটি সঠিক হয়নি, তাদের শাস্তি বেশি দেওয়া হয়েছে, উচ্চ আদালতে যাওয়া যেতে পারে। আর এই ঘটনাটি যখন ঘটলো, দেশের উত্তরাঞ্চলের 10টি জেলায় যখন ধর্মঘট হলো, তখন আকস্মিকভাবে একজন মন্ত্রীর বাসায় মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হলো সারা দেশে ধর্মঘটের। মন্ত্রী যদিও বলছেন যে তারা জানেন না, মিটিং সে কারণে হয়নি, কিন্তু আমরা বিভিন্ন উৎস থেকে সংবাদ সংগ্রহ করে দেখেছি, ধর্মঘটের খবর আসার আগেই বগুড়া অঞ্চলের শ্রমিক নেতাদের সঙ্গে আমরা কথা বলতে গিয়ে জেনেছি, আমি নিজেও 2-1 জনের সঙ্গে কথা বলেছি রাতে, তারা তখনই নিশ্চিত করেছেন যে মন্ত্রীর বাসায় মিটিং হচ্ছে এবং সেই মিটিং থেকে আমরা কঠোর সিদ্ধান্ত দিব, কঠোর সিদ্ধান্ত আসছে। এরকম কথা আরো অনেক গণমাধ্যম কর্মী জানেন, বগুড়ার সংবাদকর্মীরাও জানেন। এখন
এই যে মন্ত্রীর বাসায় মিটিং করে যে কারণে সিদ্ধান্তটি দেয়া হলো, মন্ত্রী নিজে বলছেন, কি বলছেন? মন্ত্রী নিজে বলছেন যে একজন ট্রাক চালকের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, তার প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করার কথা ছিল, সেটি প্রত্যাহার না করে সারা দেশব্যাপী ধর্মঘট ডাকা হয়ে গেল। এখন মন্ত্রী নিজে জানেন না যে সেই ট্রাক চালকের বিরুদ্ধে আসলে অভিযোগ। এই প্রশ্নের উত্তর যখন এই প্রশ্ন যখন গণমাধ্যম কর্মীরা করছে, তখন তিনি বলছেন যে তার পুরোটা হয়তো জানা নেই, বা যাদের সমস্যা তাদের কাছে গিয়ে আলোচনা করেন। এ যাবৎকালে যে কয়েকজন শ্রমিক নেতা সামনে এসেছেন, তারা কেউই পরিষ্কার করে জানেন না বলতে যারা জানেন নিশ্চয়ই, কিন্তু এমন একটি বিষয় সেটি গণমাধ্যমের সামনে তারা পরিষ্কার করে বলতে পারছেন না। কারণ ওই ট্রাক চালক রাস্তায় ট্রাক চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে মানুষ হত্যা করেনি। পরিকল্পিতভাবে একজন খোদেজা বেগম নামে একজন নারীকে, সেই খোদেজা বেগমের বাড়ির পারিবারিক রাস্তা, সেই রাস্তা দিয়ে মাটি ভর্তি ট্রাক নিয়ে যাওয়া যাবে না এটি বলে যখন খোদেজা বেগম তার সামনে দাঁড়িয়েছেন, ট্রাকের সামনে দাঁড়িয়েছেন, ওই ড্রাইভার হুমকি দিয়েছেন পিষে মেরে ফেলা হবে। তারপরেও যখন সরেননি, তখন খোদেজা বেগমকে পিষে মেরে ফেলা হয়েছে। এটি তো কোনো দুর্ঘটনা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের বিচারে, সেই হত্যাকাণ্ডের জন্য যদি কারো ফাঁসি হয় রাষ্ট্রীয় আইনে, তার জন্য আপনি আন্দোলন করবেন, তার জন্য আপনি ধর্মঘট করবেন? আপনি আন্দোলন করছেন কিসের বিরুদ্ধে? আপনি আন্দোলন করছেন আদালতের রায়ের বিরুদ্ধে। শ্রমিকরা আন্দোলন করছেন আদালতের রায়ের বিরুদ্ধে। তাদের দাবি কি? তাদের দাবি এই আইনে বিচার করা যাবে না, এই ধারায় বিচার করা যাবে না। আদালত বিচার করবে, আদালত শাস্তি দিবে, কোন ধারায় বিচার করবে, কোন আইনে বিচার করবে, সেটি আপনি নির্ধারণ করে দিচ্ছেন, শ্রমিকরা নির্ধারণ করে দিচ্ছেন। এখানে আরো মজার ব্যাপার দেখেন, রাষ্ট্র যদি আইন না মানে তাহলে আইন মানবে কে? রাষ্ট্রের শ্রমিক, একজন শ্রমিক যে ভাষায় কথা বলছেন, রাষ্ট্রের একজন মন্ত্রী, সরকারের একজন মন্ত্রী ঠিক একই ভাষায় কথা বলছেন। তিনিও বলছেন শ্রমিকদের এভাবে শাস্তি দেয়া যাবে না। তিনিও বলছেন শ্রমিকদের আন্দোলন করার অধিকার আছে, আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করার অধিকার আছে। আদালত অবমাননা ব্যাপারটা আসলে তাহলে কি? মানে আমরা তাহলে কোন সমাজে, কোন জগতে বাস করছি? এই জিনিসগুলো আমাদের এবারের এই আন্দোলন থেকে এই জিনিসগুলো আমাদেরকে নতুন করে অনেকগুলো বিষয় আমাদেরকে ভাবতে শিখিয়েছে। এই যে আমরা যদি আইন না মানি, মন্ত্রীর বাসায় মিটিং করে যদি ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সাধারণ জনমানুষকে আপনি কিসের ভিত্তিতে আইন মানতে বলবেন? আমরা যে আইনের শাসনের কথা বলছি, কিসের ভিত্তিতে আপনি আইনের শাসনের কথা বলবেন? আপনি আইনের শাসনের কথা বললে আপনি নিজে গাড়ি চালাবেন উল্টো দিক দিয়ে, আর আপনি মানুষকে বলবেন আইনের শাসনের কথা। তাহলে এই আইনের শাসনটি আপনার কার্যকর থাকবে কোথায়? এই ব্যাপারগুলো আমাদের নতুন করে ভাবার বিষয় এসেছে। যে কোনো ঘটনা সামনে আসলে বিএনপি করেছে, জামাত করেছে, এই যে একটি অভিযোগ সামনে আনা, এক্ষেত্রেও বিষয়গুলো সামনে আনা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, স্বেচ্ছা অবসরে গেছে তারা ধর্মঘট করেনি, এই যে কথাগুলো বলেছেন, সবকিছু মিলিয়ে একটি চরম নৈরাজ্যকর অবস্থা হয়েছে। এবং সেই নৈরাজ্যকর অবস্থার নেতৃত্বে ছিলেন দুইজন মন্ত্রী। এবং এইখানে যে কারণে এই ধর্মঘটটি, তার একটা বড় কারণ হচ্ছে এখানে শ্রমিকদেরকে মাঠে নামানো হয়েছে মূলত মালিকদের কিছু দাবি দেওয়া আদায় করার জন্য। সেই দাবি দেওয়াগুলোর একটি হচ্ছে, এখন তারেক মাসুদের মামলা থেকে শুরু করে আরো কিছু মামলায় মালিকদের নামে মামলা হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার প্রসঙ্গ আসতে পারে। এই কারণে মালিকরা শ্রমিকদেরকে রাস্তায় নামিয়েছেন। একজন শ্রমিক যে মারা গেলেন, একজন চালক যে মারা গেলেন, এর দায় দায়িত্ব কে নিবে? এর দায় দায়িত্ব এই শ্রমিক সংগঠনকে নিতে হবে। এই শ্রমিক সংগঠনের যারা নেতা তাদেরকে নিতে হবে। যারা বলছেন আন্দোলন করার অধিকার আছে আদালতের রায়ের বিরুদ্ধে, তাদের নিতে হবে। সুতরাং এই জায়গাগুলো আমরা যদি এই বিষয়গুলো এখন অনুসন্ধান না করি, আমরা যদি এই বিষয়গুলো এখন পর্যালোচনা না করি, তাহলে এই সমস্যার থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। শেষ করি এটা বলে, এখন যখন ধর্মঘট প্রত্যাহারের কথা বলা হচ্ছে, প্রথমে বলছেন এরা কথা শুনছে না, এরা ধর্মঘট করেনি, এরা স্বেচ্ছা অবসরে গেছে। আবার আপনি তাদেরকে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছেন এবং তারা ধর্মঘট প্রত্যাহার করছে। তার মানে পুরো বিষয়টি আপনি জানতেন। এখন কিসের ভিত্তিতে আপনি প্রত্যাহার করছেন? বলছেন সরকার আইনি সহায়তা দিবে। সরকার আইনি সহায়তা দিবে না, এই কথা কি সরকার কখনো বলেছিল? আপনারা নিম্ন আদালতে বিচার হয়েছে, উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে, আপনারা তো সেখানে যাননি। আপনারা ধর্মঘট ডেকেছেন, আপনারা আগে কোন আলটিমেটাম দেননি। সুতরাং সবকিছু মিলিয়ে একটি চরম নৈরাজ্যকর এবং অত্যন্ত ক্ষতিকর একটি দৃষ্টান্ত হয়ে থাকলো, যেই দৃষ্টান্তের অংশীদার হয়ে থাকলেন রাষ্ট্রের বা সরকারের দুজন মন্ত্রী। এই মন্ত্রীরা উপলব্ধি করলেন কিনা জানি না, সরকার কতখানি উপলব্ধি করলো জানি না। যতই বলা হোক যে আমরা এর সঙ্গে সম্পৃক্ত ছিলাম না, কিন্তু দেশের জনমানুষের কাছে কিন্তু যে বার্তা পৌঁছে গেছে, সেই বার্তাটিতে কিন্তু দৃশ্যমান। সেটা কিন্তু অস্বীকার করলেই এটার থেকে সব দায় মুছে ফেলা যাবে না। এই দায় সামনে নিয়ে এখন আমরা কি এটা বহন করব, না এই দায় থেকে বের হওয়ার জন্য প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? এখন সেটি আগামী বাংলাদেশ দেখার বিষয়। আরেকটি শিরোনাম রয়েছে যেটি আপনিও লক্ষ্য করেছেন নিশ্চয়ই, আদালতের
একটি বিষয়, হাইকোর্ট একটি রুল দিয়েছে যে আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল অবরোধ করলে, ধর্মঘট অবরোধ করলে কেন সেটি শাস্তিযোগ্য হবে না, একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আমি মনে করি এটি অত্যন্ত কার্যকরী একটি উদ্যোগ। আদালতের থেকে যে রিটটি দেয়া হয়েছে সরকার পক্ষ জবাব দিবেন এবং এর প্রেক্ষিতে আদালত এমন একটা সিদ্ধান্ত দিবেন যে সিদ্ধান্তে যে দেশ ও জাতি উপকৃত হবে। আদালত একটি রায় দিবে এবং আদালতের বিরুদ্ধে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে আমি তার বিরুদ্ধে আন্দোলন করব, প্রতিবাদ করব। জামাত যুদ্ধাপরাধীদের বিচারের প্রেক্ষিতে আদালতের রায় না মেনে হরতাল দিয়েছে, তার আমরা প্রতিবাদ করেছি, তার বিরুদ্ধে আমরা কথা বলেছি। এখন সরকারের মন্ত্রীও যদি একই কাজ করেন তাহলে আমরা কথা বলবো কার বিরুদ্ধে? আইন মানবে কে? আমি যে কথাটি বলছিলাম। সুতরাং আদালতের এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়ার সুযোগ আছে এবং আমি বিশ্বাস করি যে আদালত এটি নিবে। আরেকটি বিষয়, অনেক ছোটখাটো ব্যাপারে অনেককে আদালত অবমাননা, ছোটখাটো বলি না, আদালত অবমাননার জায়গাতে তাদেরকে গিয়ে জবাবদিহি করতে হয়, আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি। এই বিষয়টি আদালত অবমাননার পর্যায়ে পড়ে কি না, পড়লে আদালত অবমাননা কে করলেন, কারা করলেন, তাহলে আদালতের এখানে ভূমিকা কি হবে, তাদের কাছে জবাবদিহি করা হবে কিনা, তাদের কাছে ডাকা হবে কিনা, এই বিষয়টিও বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা দেখতে চাইব যে এই সমস্ত ক্ষেত্রে আদালত কি করেন। একটি রায়ের বিরুদ্ধে যেভাবে কথা বলা হলো, যেভাবে আন্দোলন করা হলো, যেভাবে ভাঙচুর করা হলো, যেভাবে জনজীবনকে বিপর্যস্ত করে দেওয়া হলো, এই জায়গাটিতে আদালত অবমাননা মনে করেন কিনা, করলে কিভাবে মনে করেন, এই রিট ছাড়াও এই বিষয়টি নিশ্চয়ই পর্যবেক্ষণ করার আছে। এবার আমরা একটু ভিন্ন শিরোনামের দিকে যাই। আমাদের সামনে রয়েছে যে জঙ্গিবাদ থেকে ফিরলে পুনর্বাসন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। আমরা জানি যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি আজকে বেশ কটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, কুয়াকাটায় সাবমেরিন কেবল এবং উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া সহ, এবং সেখানে তিনি কথা বলেছেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেছেন এবং উন্নয়নের বিষয়ে কথা বলেছেন। প্রথমে শেষেরটা দিয়ে যে উপবৃত্তির কথা যেটি বললেন, এই উপবৃত্তিকে কেন্দ্র করে আমরা রাষ্ট্রীয়ভাবে অর্থ দেয়া হয়েছে এবং সেই অর্থ নিয়ে নানা কেলেঙ্কারি হয়েছে। যে অর্থ যাদের পাওয়ার কথা, যেভাবে পাওয়ার কথা, সেই অর্থ তারা অনেক ক্ষেত্রে পায়নি এবং এখানে অনেক নৈরাজ্যকর একটি অবস্থা তৈরি হয়েছে। সেরকম জায়গাতে ডিজিটাল পদ্ধতিতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, মোবাইলের মাধ্যমে যে মায়ের কাছে অর্থ পাঠানো, এটি অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ, অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। প্রত্যাশা থাকবে যে উদ্যোগটি যে প্রক্রিয়াতে নেওয়া হচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন পরবর্তী কার্যক্রমগুলো খুব দ্রুত গতিতে এবং কার্যকর পদ্ধতিতে হবে, যাতে এই খাতটি নিয়ে আর কোনো অভাব অভিযোগ না থাকে। আর যে কথাগুলো বললেন, যে উন্নয়ন প্রকল্পের কথা, যে বিদ্যুৎ প্রকল্পগুলোর কথা বললেন, দেখেন বিদ্যুৎ আমাদের দরকার, বিদ্যুৎ লাগবেই। বিদ্যুৎ উৎপাদন করতে হবে সবচেয়ে টেকসই পদ্ধতিতে, দেখতে হবে সবচেয়ে কম খরচে কি করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আমাদের বিদ্যুতের উৎপাদনের অবস্থা অত্যন্ত খারাপ ছিল। সরকার যখন রেন্টাল, কুইক রেন্টাল পদ্ধতিতে অত্যন্ত উচ্চ মূল্যের বিদ্যুৎ উৎপাদন করতে গেল, তখন সেটারও সমালোচনা হয়েছে, কিন্তু সেই সমালোচনাটা হয়েছে এরকম যে এরকম ধরনের সময়ে অত্যন্ত বিপর্যস্তকর অবস্থাতে 2 বছর বা 3 বছর, 1 বছর 2 বছর বা 3 বছরের জন্য রেন্টাল, কুইক রেন্টালের মতো এইরকম খাতগুলোতে বিদ্যুৎ উৎপাদন করা যায়। কিন্তু আমাদের জন্য যেটা দুর্ভাগ্যজনক হয়ে গেছে, কিছুটা আমাদের বিদ্যুৎ উৎপাদন হয়েছে, বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, সব ঠিক আছে, কিন্তু রেন্টাল, কুইক রেন্টাল বা এই ধরনের ছোট ছোট কেন্দ্রগুলোকে আমরা স্থায়ী ব্যবস্থা তৈরি করে ফেলেছি। এই স্থায়ী ব্যবস্থা তৈরি করে ফেললে জনগণ যে সুফল পাওয়ার কথা আলটিমেটলি সেই সুফল পায়। এখন হয়তো বিদ্যুৎ পাচ্ছে, কিন্তু বিদ্যুতের জন্য তাকে এত বেশি মূল্য দিতে হচ্ছে, সেই মূল্যে সে হিমশিম খেয়ে যাচ্ছে। এখন এটি যদি এত উচ্চ মূল্যের বিদ্যুৎ না হতো, তাহলে জনগণের জন্য অনেক স্বস্তিদায়ক হতো। পৃথিবীতে তেলের দাম সবচেয়ে কমে গেল যখন, তখন আমরা বিদ্যুতের দাম কমাতে পারলাম না, তখন আমাদের বিদ্যুতের মূল্য বাড়াতেই হলো। তার কারণ হচ্ছে আমরা যে পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করতে গেলাম সেই পদ্ধতিটা টেকসই পদ্ধতি না, সেই পদ্ধতিটা কম খরচে বিদ্যুৎ উৎপাদন করার পদ্ধতি না। একটি উন্নয়ন প্রকল্প বা বিদ্যুৎ কেন্দ্রের যখন উদ্যোগ যখন নেওয়া হয়, তার সঙ্গে অনেক অর্থ থাকে, সেই অর্থটি দেশের ভেতরেই ঘোরাঘুরি করে, এই অর্থের একটি প্রভাব জনজীবনের উপরে পড়ে, এর কিছু সুফল আছে। এর প্রেক্ষিতে একটি অঞ্চলের জীবনযাত্রার মান বাড়ে, একটি অঞ্চলে কর্মসংস্থান, এগুলো ইতিবাচক দিক। কিন্তু এখন বিদ্যুৎ উৎপাদনে সরকারের বা বাংলাদেশের যে পরিমাণ সক্ষমতা আছে, সেই সক্ষমতার জায়গাতে দাঁড়িয়ে এখন বাংলাদেশের যেটা চেষ্টা করা দরকার, সবচেয়ে কম খরচে কি করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এই নতুন নতুন প্রকল্প যতগুলো হয়েছে ততগুলো রেখে আমাদের পিডিবির যে বড় বড় পাওয়ার প্ল্যান্টগুলো আছে, যে পাওয়ার প্ল্যান্টগুলোর আংশিক চলছে, কোনোটা পুরোপুরি বসে আছে, সেগুলোতে কোনোটাতে 100 কোটি টাকা খরচ করলে হয়, কোনোটাতে 200 কোটি টাকা খরচ করলে হয়, কোনোটাতে মেশিন মেরামত করতে হবে, কোনোটাতে রিপ্লেস করতে হবে। এই যে বড় বড়
বড় বিদ্যুৎ প্রকল্প, সেই বড় বড় বিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন খরচ অনেক কম হয় এই 100 মেগাওয়াট বা 50 মেগাওয়াটের তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ছাড়া। এখন সেই জায়গাগুলোতে আমাদের এখন অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার। আমি আবারও বলছি, ছোট বিদ্যুৎ প্রকল্প দিয়ে যে সক্ষমতা অর্জন করা হয়েছে সেই সক্ষমতার উপরে দাঁড়িয়ে পিডিবির যে বড় পাওয়ার প্ল্যান্টগুলো আছে, বড় বিদ্যুৎ প্রকল্পগুলো আছে, যেগুলো বন্ধ হয়ে আছে, যেগুলো আংশিক চলছে, সেগুলো মেরামত করে, মেশিন রিপ্লেস করে, সংস্কার করে সেগুলোকে যদি পুনরায় চালু করা যায়, তাহলে আমাদের বিদ্যুৎ উৎপাদনে এফিসিয়েন্সি অনেক বাড়ে, অনেক কম খরচে মানুষকে বিদ্যুৎ দেওয়া যায়। না হলে আমি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করব, তেলের দাম যখন $30 থাকবে তখন আমি 14 টাকা ইউনিট বিদ্যুৎ কিনবো। আবার তেলের দাম যদি আজকে বেড়ে $120 হয়ে যায়, তাহলে তখন এই বিদ্যুতের মূল্য কত পড়বে? তখন সরকার ভর্তুকি দিলে কত ভর্তুকি দিবে? বিদ্যুৎ একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, তেলের দাম এখন যা আছে, কিছুদিন আগে যা ছিল তার চেয়ে এখন একটু বেড়েছে। সামনে যে সবসময় এরকম কম থাকবে এটি ভাবার কোনো কারণ নাই। যদি দাম বেড়ে যায় তাহলে এখন যে প্রক্রিয়াতে আমরা বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করছি সেগুলো আমরা চালাতে পারবো কি পারবো না। শেষ কথা এটা যে বিদ্যুৎ উৎপাদনে যে একটি সক্ষমতা এসেছে, সেই সক্ষমতাটি প্রশংসার, কোনো সন্দেহ নেই এটি প্রশংসার, কিন্তু ওই যে দীর্ঘমেয়াদী ভিশন নিয়ে সামনে অগ্রসর হওয়া দরকার। দুটো শিরোনাম আমরা পাশাপাশি রেখে আলোচনা করতে পারি। একটি হচ্ছে, আমরা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে দেখতে পাচ্ছি যে রেমিটেন্স আমাদের অর্থনীতির একটি বড় শক্তি, 8 মাসে 17% রেমিটেন্স কমেছে বলে সংবাদ শিরোনাম করা হয়েছে। বলা হয়েছে যে বাইরের দেশগুলোতে অভিবাসনে কড়াকড়ি, আমাদের দেশ থেকে পাঠানোর ক্ষেত্রে প্রতারণা, জালিয়াতি, এই সমস্ত বিষয়গুলো এখানে কাজ করেছে কারণ হিসেবে। আর আরেকটি হচ্ছে যেটি বলছিলাম, যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কংগ্রেসে প্রথম ভাষণ দিয়েছেন, অভিবাসন নিয়ে তার কড়াকড়ির যে অবস্থান কিছুটা সুর নরম করলেও তিনি বলেছেন যে আমি আমেরিকার জনগণের প্রেসিডেন্ট, বিশ্বের নই। তার মানে বিশ্বের লোকজনের অনুপ্রবেশের ক্ষেত্রে তার কড়াকড়ি। ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য এবং আমাদের গণমাধ্যমে যে সংবাদটি এসেছে যে অভিবাসনের ক্ষেত্রে সে সুর নরম করেছে, আদৌ সুর নরম করেছে কিনা সেই ভাষণটি যেভাবে তিনি দিয়েছেন সেটি দিয়ে এই সিদ্ধান্তে পৌঁছানো যায় না যে তিনি সুর নরম করেছেন। তিনি বলেছেন নতুন করে এক পরিকল্পিত উপায়ে একটি অভিবাসন নীতি করা যায়। সেই নীতি যে এখন যে নীতি আছে বা তার আগে যে নীতি ছিল সেই নীতির চেয়ে যে সম্পূর্ণ আলাদা হবে তা কিন্তু নয়। তিনি কিন্তু তার মেক্সিকো সীমান্তে দেয়াল দেয়ার মতো এরকম ভয়ঙ্কর নীতি থেকে কিন্তু একটুও সরে আসেননি। তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতিতে যা যা বলেছিলেন তার কোনো জায়গা থেকে সরে আসেননি। এর সঙ্গে বাংলাদেশের এই রেমিটেন্সের ব্যাপারটি সম্পর্কিত, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নয় শুধু, সম্পর্কিত এই কারণে এই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পরে তারপরে ইউরোপের কিছু দেশে এরকম কট্টরপন্থীদের বিজয়ের সম্ভাবনা তৈরি হওয়ার প্রেক্ষিতে পৃথিবীতে এই এক ধরনের ভারসাম্য, নতুন একটা মেরুকরণ ঘটতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো তেলের মূল্য কমে যাওয়ার কারণে তাদের যে উন্নয়ন কাজ, সেই উন্নয়ন কাজগুলো অনেক কমে গেছে। এরকম একটি জায়গাতে আমাদের রেমিটেন্স অনেক দিন ধরেই কমছে। এখন রেমিটেন্স কমার ক্ষেত্রে আমরা সরকারের পক্ষ থেকে একটি বক্তব্য শুনছি, সেটি বলা হচ্ছে যে হুন্ডিতে অনেক বেশি অর্থ আসছে, এই জন্য রেমিটেন্স কমে যাচ্ছে। বক্তব্যটি আমার কাছে পুরোপুরিভাবে গ্রহণযোগ্য না। এই কারণে যে হুন্ডি হয়, সেই হুন্ডি আগের চেয়ে হঠাৎ করে এখন বেড়ে গেছে এটা ভাবার কোনো কারণ নাই। নিশ্চয়ই আমাদের কর্মী পাঠানোর ক্ষেত্রে এক ধরনের সীমাবদ্ধতা তৈরি হয়েছে, যে কর্মীরা আছেন তাদের আয় কমে গেছে, অনেক কর্মী ফিরে এসেছেন, এই জায়গাটিতে আমাদের আয় কমে গেছে। এই আয় কমে যাওয়াটাও আমাদের অর্থনীতির জন্য এক ধরনের সংকট বহন করে। এই মুহূর্তে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি রেকর্ড, কত $32 বিলিয়ন বেশি। তো এরকম একটি জায়গাতে থাকার পরেও যখন আয় কমে যাচ্ছে আমাদের, তখন এটা আমাদেরকে আতঙ্কিত করে। এই জায়গাটিতেই আমরা যে উন্নয়ন প্রকল্পগুলো নিচ্ছি, আমরা এই রেমিটেন্স থেকে অর্থ নিয়ে সেই প্রকল্পে ব্যয় করতে চাচ্ছি, রাষ্ট্রীয়ভাবে আমাদের যে সক্ষমতা, সেই সক্ষমতার জায়গাটি আরো অনেক বৃদ্ধি করা দরকার। বাংলাদেশে আমাদের সক্ষমতা এতই কম রাষ্ট্রীয়ভাবে যে আমরা পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল রাস্তা নির্মাণ করি, আমরা পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ব্রিজ নির্মাণ করি, আমরা পৃথিবীর সবচেয়ে মানহীন রাস্তা নির্মাণ করি, মানহীন ব্রিজ নির্মাণ করি। এই জায়গাগুলোতে আমাদের ব্যয় সংকোচন করে আন্তর্জাতিক যে নিয়ম রীতি আছে সেই রীতি অনুযায়ী সক্ষমতা বৃদ্ধি করে প্রকল্প নেওয়া দরকার। আমাদের টাকা বা আমাদের অর্থ অফুরন্ত নয়, এটি বিবেচনায় রাখা দরকার। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজন এখানেই শেষ করছি। শুভরাত্রি।